আরে আমার তো তোকে সন্দেহ হয়, এত চিপ মেন্টালিটির মেয়ে তুই। তুই আমাকে আর সুমুকে সন্দেহ করছিস? কি পরিমাণে ঈর্ষা তোর মধ্যে, মাই গড। কিছুক্ষণ থেমে আবারও বলতে লাগলো, অনুকে বলার সুযোগই দিচ্ছে না। আমার আর সুমুর সম্পর্ক ভাই বোনের মতো, যা তুই কখনো বুঝবি না। আরে তোর মেন্টালিটি এত খারাপ, তাই আমি কি করে বুঝতে পারলাম না জানিস? আমার সুমু আমাকে কি বলে, ছোট ভাই। রাকিব ভাইয়ের পরেও ও আমাকে ভাই মানে, সব কথা শেয়ার করে। ময়মনসিংহে ওকে আমি আগলে রাখছি, আমার বোন হয়ও। আর তুই কি বানিয়ে দিলি? এসব কথা যখন আমার ছোট বোনটা জানবে, ওর চোখ থেকে অটোমেটিক পানি ঝরবে, যার মানে তুমি বুঝতে পারবে না। চলে যাও আমার চোখের সামনে থেকে। সরি নীল। জাস্ট লিভ। তারপর অনু কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। বর্তমান। তুই পাগল নীল, এক্ষুনি অনুকে ফোন লাগা, আমি কথা বলবো ওর সাথে। একদম না সুমু, বেশি ভালো মানুষই দেখাবি না বলে দিলাম। দেখাইলাম না ভালো মানুষই। অনুকে সরি বলে যদি নিজের লাইফে ফেরত না আনছোস তো আমার সাথে কথা বলবি না। কিন্তু ওর মতো একটা মেয়ে। আরে গাধা, ও তোরে নিয়ে ইনসিকিউর ফিল করে, এটা তো ভালো। আর এখন যখন আমাদের সম্পর্ক জানছে তো আর কিছু বলবে না। তুই ওরে মানিয়ে নিয়ে আয়। আর ভবিষ্যতে আমিও চেষ্টা করব যাতে তুই ওকে বেশি সময় দিতে পারিস। আমিও কি বোকা? আচ্ছা বাদ দে। আর শোন, আমি একটু ডাক্তার সাহেবের সাথে বাইরে যাচ্ছি, তোকে আর আসতে হবে না। আমি একাই হোস্টেলে ফিরে যাব, তুই অনুর সাথে দেখা কর। সাদিস স্যারের সাথে তোর কি দরকার? টাকা ফেরত দিস নাই, আর আমি তোর থেকে ওর বেশি সময় দিতে পারবো না। এই হইছে ভাইদের প্রবলেম। আরে উনি ওনার আম্মুকে সারপ্রাইজ দিবে, তাই একটু হেল্প চাইছে। আর অনুরে তুই সময় দিবি না তো কি তোর বাপে সময় দিব? হ্যাঁ না, আমার বাপে আমার মায়ের সময় দেয়। ওরে শয়তান, বাপ মায়েরেও ছাড়স না। আচ্ছা আমি আসি। সাবধানে যাইস। আচ্ছা। সুমু বটতলা থেকে বের হইতে হইতে সাদিকে ফোন দিল। ডাক্তার সাহেব, আমাকে একটু বটতলা থেকে পিক করে নিতে হবে। ওখানে কি করো তুমি? ক্রিকেট খেলি। সর্বনাশ, তুমি ক্রিকেটও খেলো? আসতে বলতে পারতাম। এসে গেছি, সামনে তাকাও। সাদি একটা রিক্সার উপর বসা, কানে ফোন। সুমু সাদিকে দেখে একটু হেসে দিল। রিক্সা থামিয়ে সুমুকে উঠতে ইশারা করলো, কিন্তু সুমু প্রথমে একটু অস্বস্তি করলেও পরক্ষণে রিক্সায় উঠে পড়ল। সাদি সুমুকে অস্বস্তিতে দেখে একটু মন খারাপ করছিল, কিন্তু পরক্ষণে সুমুকে রিক্সায় উঠতে দেখে তার ঠোঁটে হাসি ফোটে। রিক্সা চলছে আপন গতিতে, আর সাদি সুমু আলাদাভাবে এই মুহূর্তটা অনুভব করছে। নীরবতা ভেঙে সুমু বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাদের কলেজের প্রফেসর, কিন্তু আপনি রিক্সায় কেন আসেন? মানে আমি সব প্রফেসরদের খেয়াল করেছি, বেশিরভাগ ডক্টরসই গাড়িতে আসে আর কিছু সংখ্যক বাইকে, কিন্তু আপনি প্রতিদিন রিক্সায় আসেন, ব্যাপারটা কি? আসলে ঢাকায় বাবার বাড়ি, গাড়ি সবাই আছে। আমার নিজেরও একটা গাড়ি আছে। এখানে নিজের টাকায় ফ্ল্যাট কিনে হাতে গাড়ি কেনার মতো টাকা নেই, তাই ভাবলাম অত বিলাসিতা করে লাভ নেই। রিক্সা চড়তেও আলাদা আনন্দ পাওয়া যায়, তাই নয় কি? আর একটা বিষয় কি জানো, এই যে রিক্সায় আছি বলে আজ তুমি আমার পাশে নির্দ্বিধায় বসেছ, কিন্তু আমার নিজস্ব গাড়ি হলে তুমি কখনোই গাড়িতে উঠতে না। অপ্রিয় হলেও সত্যি কথা বলছেন। আপনার গাড়ি হলে আমি আসলে উঠতাম না। তা আপনি বাইক চালান না? হুম, না, মায়ের আদেশ, বাইক চালানো যাবে না। বাহ, আন্টির এই আদেশটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আর আম্মু ভাইয়াকেও বাইক চালাতে দেই না, আমারও পছন্দ না। আজকে থেকে তো তাহলে আরো আগে চালাবো না? কিছু বললেন? না। আগে শপিং মলে চলেন। শপিং মল? আগে আন্টির জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনবো। ওহ, ওকে। সুমু আর সাদির আম্মুর জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনলো। যদিও পছন্দ করেছে সুমু। তারপর সুমু সাদিকে নিয়ে একটা কেক শপে গেল। ভাইয়া এই চকলেট কেকটা দিন। থ্যাংক ইউ, আম্মু লিখবেন। সাদি অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু কি করে বুঝলো যে সে তার মাকে ধন্যবাদ দেওয়ার জন্যই এই প্ল্যানটা করছে? আজকে আন্টির জন্মদিন হলে আগে বিষয়টা উল্লেখ করতেন, নয়তো এতক্ষণে আন্টিকে কয়েকবার ফোনও করতেন।
কিন্তু যেহেতু এমন কিছুই আপনি করেননি, তার মানে আন্টিকে ধন্যবাদ দেওয়ার জন্যই এত প্ল্যান। আর তার মধ্যে আবার বললেন আপনি ফ্ল্যাট কিনেছেন, তার মানে আন্টি আপনার ফ্ল্যাট গুছিয়ে দিতে অবশ্যই সাহায্য করেছে। আর কিছু? না, তোমার লজিক সেন্স অনেক ভালো। আগেই বলেছি। হুম হুম হুম। অতঃপর সাদি আর সুমু কেক নিয়ে কেক শপ থেকে বের হলো। আন্টি কি পছন্দ করে? আই মিন ফ্লাওয়ার অর মেকআপ? আম্মু তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই মেকআপ খুব কম ব্যবহার করে। আর আম্মুর অর্কিডস পছন্দ। ওকে চলুন। সুমু সাদিকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। সেখান থেকে কয়েকটা ইসলামিক বই কিনলো আর অনেক সুন্দর একটা তসবি কিনলো। সাদি একটা বিষয় খেয়াল করলো যে সুমুর কেনাকাটা বেশ পটু। কোনো দোকানদারই সুমুকে ঠকাতে পারছে না, খুব দক্ষতার সাথে দরদাম করছে। শুধু বই কেনার বেলায় সুমু কোনো দরদাম করেনি দেখে সাদি জিজ্ঞাসা করলো, আচ্ছা সুমু, একটা কথা জিজ্ঞাসা করি। তুমি সব কিছুতেই বার্গেনিং করলে, বাট বই কেনার সময় বার্গেনিং করলে না কেন? কারণ এখানে বইগুলোর হাদিয়া দেওয়া আছে, আর ইসলামিক বইয়ে এক্সট্রা চার্জ নেয় না যদি তারা সৎ ব্যবসায়ী হয়ে থাকে তো। আর আমি এই লাইব্রেরি থেকে মাঝে মাঝেই বই কিনি, আমিও ইসলামিক বই পড়ি, তাই এর প্রাইস জানি। বুঝলেন? হুম, খুব বুঝেছি। কি বুঝলেন? এইটাই যে তুমি কেনাকাটায় অনেক দক্ষ। সেটা তো আমি। সাদিও হেসে দিল। দুজনেই কেনাকাটা করে একটা ফ্লাওয়ার শপে গিয়ে অর্কিডের একটা বুকে নিল। সুমো আলাদা একটা ছোট্ট কিউট কার্ড কিনে তাতে সাদিকে দিয়ে ছোট্ট বার্তা লিখে তার হাতে দিল। সাদিও ফুল নিয়ে রেখেছে। এরই মধ্যে সাদি সুমুকে এক গুচ্ছ গোলাপ দিল। এটার দরকার ছিল না, বাট থ্যাংক ইউ। তোমার গোলাপ ফুল পছন্দ না? কে বলল? ভালোই লাগে, কিন্তু লাফানোর মতো পছন্দ করি না, এমনি ভালো লাগে। হুম, তোমার এক্সপ্রেশন নর্মাল দেখে বুঝতে পারছি। সরি ফর দ্যাট। নো নো, ইটস ওকে। সুমু উত্তরে একটু মুচকি হাসি দিল। কেনাকাটা শেষে সুমু সাদিকে বাই বলে চলে যেতে চেয়েছিল, কিন্তু সাদি জোর করে বলল, এত সব আয়োজন করতে সাহায্য করেছো, এখন অনুষ্ঠানও থাকবে, প্লিজ বাসায় চলো। আম্মু তোমাকে দেখে খুব খুশি হবে। আমার ছাত্রী হিসেবে না যাও, কিন্তু সিনিয়রের বোন হিসেবে যেতেই পারো। সুমু কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে চলুন। ধন্যবাদ। স্বাগতম। সাদি আর সুমু একসাথে সাদির ফ্ল্যাটের সামনে এসে সুমু বলল, আপনি বুকেটা নিয়ে দরজায় দাঁড়ান, আর আন্টি গেট খুলতেই সুন্দর একটা হাসি দিয়ে ফুলটা ওনার হাতে দিয়ে জড়িয়ে ধরবেন। ওকে ম্যাডাম। সাদি বাধ্য ছেলের মতন সুমুর কথা পালন করলো। সাদির আম্মু গেট খুলতেই অবাক। প্রথমে সুমুকে লক্ষ্য করেনি, কেননা ইচ্ছা করে সাদি সুমুকে আড়াল করে রেখেছিল। সাদি তার মাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, তোমার ইচ্ছে পূরণ করলাম, নিয়ে এসেছি সুমুকে তোমার কাছে। দেখো তো পছন্দ হয় কিনা। সত্যি? আসতে আম্মু, ও কিছু জানে না। সাদি সরতেই সাদির আম্মু সুমুকে ভিতরে এনে কথা বলতে লাগলো। সুমু প্রথম দেখায় প্রথমেই সালাম দেওয়ার খুব খুশি হয়েছেন তিনি। সুমুর হাতটা শক্ত করে ধরে রেখেছেন, যেন সুমু তার হারিয়ে যাওয়া কোনো মেয়ে। সুমুকে নিয়ে সোফায় বসে খুব খুশি মনে কথা বলে যাচ্ছে। সুমুকে এটা সেটা জিজ্ঞাসা করে যাচ্ছে, আর সুমুও সব কিছুর জবাব দিচ্ছে। তার মুখে বিরক্তির লেশ মাত্র নেই। সাদি বুকে হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে তার মা আর সুমুকে দেখে যাচ্ছে। কি সুন্দর প্রথম পরিচয়, এরা মিশে গেছে একে অন্যের সাথে। সুমুকে সাদির আম্মু যেতে দেয়নি। একসাথে কেক কেটে প্রথমেই সুমুকে খাইয়ে দেয় সাদির আম্মু, যা দেখে সাদি একটু রাগ করার নাটক করে। এটা কি হলো আম্মু, তুমি আমাকে আগে কেন খাইয়ে দাওনি? বলে পরেক্ষণেই হেসে দিল সাদি। সাদির আম্মু কম যায় না। যে কেকের অংশ সুমুকে খাইয়েছে সেটা থেকেই সাদিকে খাইয়ে দিতে দিতে সাদির কানে কানে বলল, সুমুর ঠোঁটের এক্সট্রা মিষ্টতা ছোঁয়াতে কি ভালো লাগেনি? সাদি জাস্ট অবাক। তার মা এগুলো কি করছে? সাদি তার মাকে জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট আম্মু। হুম, আই নো। এরা মা ছেলে মিলে কি করছে তা সুমুর বোধগম্য হচ্ছে না। সে বোকার মতন তাকিয়ে আছে। এবার পালা গিফট খুলে দেখার। সাদির আম্মু ইসলামিক বইগুলো পেয়ে অনেক খুশি। তোরা কি করে বুঝলি আমার এই বইগুলোর দরকার ছিল? সাদি হেসে বলল, অল ক্রেডিট গোজ টু সুমু। আসলে আমিও ইসলামিক বই পড়ি, আর যেহেতু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাই ভাবলাম বইগুলো আপনার ভালো লাগবে। এই বইগুলো আমি পড়েছি, খুব ভালো লাগে।
এই বইটায় অনেকগুলো হাদিস একসাথে পাবেন, ভালো একটা সমগ্র। আমার এই বইগুলো খুব পছন্দ হয়েছে। এই বইগুলো আমি আনতে চেয়েছিলাম, তার আগেই গিফট পেয়ে গেলাম। সুমুকে দুপুরে খাইয়ে তারপর যেতে দিল সাদির আম্মু। এখন তাহলে আসি আন্টি। এসো, আর মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আর আমি তো তোমার ফোন নাম্বার নিলামই, মাঝে মাঝে ফোন দিব কিন্তু। আচ্ছা, যখন ইচ্ছা ফোন দিবা আন্টি, আমি কিচ্ছু মনে করব না। সাদি, মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। না আন্টি, দরকার হবে না, আমি চলে যেতে পারবো। তাছাড়া আমার একটু কেনাকাটা করতে হবে। তাহলে মার্কেটে বসে কিনলে না কেন? একসাথেই কেনা হয়ে যেত। না না না, সমস্যা নেই, আমি এখন মার্কেটে যাব না, আশেপাশে থেকে কিনে নেব। আর হোস্টেলে ডাক্তার সাহেব আর আমাকে একসাথে দেখলে শুধু শুধু বাজে কথা ছড়াবে মানুষ, আমি যেতে পারবো। আচ্ছা চলো, তোমাকে রিক্সা করে দিই। না, তার প্রয়োজন হবে না, আমি পারবো। আসি আন্টি। সুমু তাড়াহুড়ো করে বের হয়ে যেতেই সাদির সুমুর পিছু পিছু গেল। সে কোনোভাবেই সুমুকে একা ছাড়বে না। সুমু খালি রিক্সা রেখে একটা ফার্মেসিতে আগে ঢুকলো, তারপর কিছু কিনে আবার রিক্সায় উঠে পড়লো। তাদিকে সাদি মনে মনে একটু স্বস্তি পেল আর বলল, ওহ, তো ম্যাডামের জন্য এত তাড়াহুড়া করছিল? সাদিও বাসায় ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হতে লাগলো। সাদির মা সন্ধ্যার পর গাড়িতে ঢাকা যাবেন, তাই বাসে উঠিয়ে দিতে যাবে সাদি। সাদি তার মাকে বাসে তুলে দিয়েই বাসায় ফিরল। সবাই ক্লান্তি নিয়ে বসতেই আজকের কথাগুলো মাথায় ঘুরতে লাগলো। কিছুক্ষণ আগেও এই বাসায় খুশিতে ঝলমল করছিল, পরিপূর্ণতায় ভরে গেছিল বাসার প্রতিটা কোণা। কিন্তু এখন আবারও সাদি একা। একাকিত্ব ঘিরে ধরেছে সাদিকে। আর সম্ভব নয় তার এই বাসায় একা থাকা। তার এই একাকিত্ব জীবনে এখন কাউকে চাই, খুব করে চাই। আর এই একাকিত্ব শুধু সুমুই দূর করতে পারবে। সুমু সাদির মনে একদম জেঁকে বসে আছে। সাদি নিজেও বুঝতে পারছে যে সুমু তার জীবনে খুব বাজেভাবে জড়িয়ে আছে। তার পাশে শুধু সুমুকেই দরকার। সাদি খুব ভালোভাবে তার অনুভূতি বুঝতে পারছে, এখন শুধু সুমুকে বোঝানো বাকি। ভাবতে ভাবতে আনমনেই হেসে দিল সাদি। একা একা বলতে লাগলো, সুমু, মাই লাভ, বি রেডি জান। অনেক ছাড় দিছি তোমাকে, আর সম্ভব না। এবার একটু রোমিওগিরি দেখাবো তোমাকে। এদিকে বেচারি সুমু সন্ধ্যার নাস্তা খেতে বসেছিল রুমমেটদের সাথে। খাবার মুখে দিতেই হিচকি উঠে গেল। পানি খেতে খেতে মনে মনে বলল, কোন শালায় যে আমারে গালি দিতেছে আল্লাহ জানে, এত হিচকি কেন উঠতেছে দূর। কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে সুমু ও তার বন্ধু বান্ধব। বন্ধু মহলে আজ শুভ্রতার রানী সেজে সবার মধ্যমণি হয়ে আছে সুমু। ওই সুমুচুন্নি, তোরে আজকাল এমন উদাস উদাস লাগে কেন? নীলের বাচ্চার বাপ, তুই আমারই চুন্নি কইছস কোন সাহসে? হ্যাঁ, সত্যি সত্যি বল, তোর কি হয়েছে? আরে বাপরে, কিছু হয়নি তো। কিন্তু এখন হবে। কি কি হবে? সামনে তাকা ছাগল। তুই সব সময় এমন করিস সব। নীল সুমুর মাথায় গাঁটটা মারল আর বলল। সুমু সামনে তাকিয়ে তার কথা সম্পূর্ণ করতে পারল না। সাদি তাদের ক্রস করে এগিয়ে যাচ্ছে। আজ সাদিকে সাধারণের মাঝেও অসাধারণ লাগছে, একদম ফর্মাল লুক। কিন্তু সুমুর কাছে সাদিকে আজ অতিরিক্ত ফ্রেশ লাগছে। বেহায়া চোখ তো ফিরতেই চাইছে না। সুমুর মনে হলো এই প্রথম কোনো ছেলে দেখে তার হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। সাদির চোখ নিচে রেখে হেঁটে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সাদির ঠোঁটে হাসি ফুটলো আর এক মুহূর্তের জন্য সুমুর দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল, যা দেখে সুমুর চোখ বড় বড় করে সাদির দিকে তাকালো। সাদি হয়তো বিষয়টা খেয়াল করেছে, সুমুর দিকে না তাকিয়ে অন্যদিকে ফিরে আবারও হেসে স্থান ত্যাগ করলো। কিন্তু সুমু এখন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ নীলের ধাক্কায় সুমুর হুঁশ ফেরে, তাকিয়ে দেখে নীলের ঠোঁটে বাঁকা হাসি। কি রে, এমন শয়তানের মতো হাসতেছিস কেন? হ্যাঁ, আশেপাশে তাকাও চান্দু। সুমু নীলের কথা মতো আশেপাশে তাকিয়ে দেখলো প্রায় সব মেয়েই হাঁ করে তাকিয়েছিল সাদির দিকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সাদির কেন সুমুর দিকে তাকিয়ে চোখ টিপ দিল? শুধু চেনা জানা বলে নাকি অন্য কিছু? সাথী স্যারকে তো আজকে একদম নর্মাল ভাবেই এসেছে, কিন্তু ওই চুন্নিগুলো এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে কেন? ইভেন তুইও। সুমু নীলের মাথায় জোরে গাঁটটা মেরে বলল, মেয়েদের অ্যাটেনশন পেতে শুধু বাইক আর বড় লোকই লুক দরকার হয় না, একটু স্মার্টনেসই যথেষ্ট। ভাগ্য ভালো আমার বাইক নাই। থাকলেও পাত্তা পাইতি না। বলেই হেসে দিল সুমু সহ বাকি সব। আর নীল বেচারা চুপ করে গেল।
এখন সুমন প্যাথোলজি ক্লাস চলছে, কিন্তু সুমন পড়াশোনার মন কোথায়? সে তো ব্যস্ত সাদিকে কল্পনা করতে। ভাবছে আজ সাদি এতটা অন্যরকম বিহেভ কেন করছে। সুমুকে চোখ মারল, যা কিছুই সুমুর মাথায় আসেনি। মিস সুমাইয়া ইসলাম, আপনি কি এ ক্লাসে আছেন নাকি ভাবনা জগতে চলে গেছেন? সরি স্যার, আমি ঠিক আছি স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে, সিট ডাউন। এর মধ্যে নীল ফিসফিস করে বলে উঠল, শুরু হয়ে গেল তোর ফালতু টপিক। কেমনে যে স্যারদের পটাই ফেলোস, ওই মিষ্টি হাসি দেখেই স্যাররা কুপোকাত। ওই চুপ যা, এই সেমিস্টারই উনি প্রথম পাঠ। ক্লাস চলাকালীন হঠাৎ করে সাদি এসে ক্লাসরত টিচারকে কিছু একটা বলে সুমুকে উদ্দেশ্য করে বলে, মিস সোমাইয়া ইসলাম মিম, আমার সাথে আসুন। সুমু সাদির সাথে বের হতেই সাদি বলে, ব্যাগ নিয়ে আসো। কেন ডাক্তার সাহেব? আমি বলেছি তাই, নিয়ে আসো যাও। সুমু ব্যাগ নিতে ভিতরে যেতেই নীল বলল, কিরে ফিরে আসলি যে? ব্যাগ নিতে এসেছি, কেন রেখেছি আল্লাহ জানে। যা যা, তোকে নিশ্চয় ঘুরতে যাবে। কোচু যাবে। সুমু ক্লাস থেকে বেরিয়ে দেখে সাদি দাঁড়িয়ে আছে। সুমুকে দেখে মৃদু হাসলো। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা কোথায় যাচ্ছি কিছু বলছেন না কেন? সুমু সাদিকে এত এত প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু বেচারি তার বদলে পাচ্ছে এক গ্লাস নীরবতা। সাদি সুমুকে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, শুধু একটা কথা বলেছে, গেলেই দেখতে পাবে। ব্যাস, আর কোনো কথাই এই বান্দার মুখ থেকে বের হয়নি। সাদি সুমুকে নিয়ে একটা রিক্সায় উঠে পড়লো। ওঠার সঙ্গে সঙ্গে রিক্সা চলতে শুরু করলো, যেন রিক্সাটা আগে থেকেই ঠিক করা। একত সাদির এই বিরক্তকর নিস্তব্ধতা, তার সাথে এই ভর দুপুর জ্যাম। সাদি হঠাৎ করে সুমুর দিকে তাকিয়ে অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। এই কাঠফাটা রোদের রিক্সায় বসে থাকা এক শুভ্র নারী, কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম রোদের কারণে চিকচিক করছে। ভুজোরা হালকা কুঞ্চিত হয়েছে বিরক্তিতে, গাল দুটো লাল মোহনার মতো আভা ছড়াচ্ছে। সাদির ইচ্ছা করছে কামড় বসিয়ে দিতে। এই যে বিরক্তির জন্য বারবার উফ বলছে, তাতেও যেন সাদির অন্য এক রূপ উপলব্ধি করছে। হঠাৎ পাশের এক রিক্সা থেকে বলে উঠল, অসম্ভব সুন্দর মানিয়েছে আপনাদের। সেই ছেলেটাকে উদ্দেশ্য করে তার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ হবে হয়তো বলছে। দেখেছ কি সুন্দর ম্যাচিং করে পড়েছে। সুমু ভ্রু কুচকে সাদির দিকে তাকিয়ে দেখে সাদি একটা সাদা শার্ট পরা, আর আজ ভাগ্যবশত সুমু সাদা ড্রেস পরেছে। পাশের রিক্সা থেকে কথাগুলো শুনে সাদি মুচকি হেসে দিল, যা দেখে সুমুর ভ্রু আরও কুচকে গেল। হঠাৎ রিক্সা চলে ওঠায় সুমু পড়ে যেতে নেয়, তৎক্ষণাৎ সাদি সুমুকে জাপটে ধরে। সুমু নিজেকে সামলে নিলে সাদি সুমুকে ছেড়ে ঠিক হয়ে বসে। বিন্দুমাত্র ইচ্ছে ছিল না সুমুকে ছাড়ার, কিন্তু সমস্যা একটাই, এখনও তার সুমুর উপর কোনো অধিকার নেই। আগে অধিকার বানাতে হবে, তারপর শুধু জাপটে ধরবে না, আরও অনেক কিছু করবে। এই চিন্তা করে সাদি নিজেকে বুঝ দিল। রাকিব প্রতিদিন নিয়ম করে তার মা আর বউকে নিয়ে পার্কে গিয়ে হাঁটাহাঁটি করে। রাকিব মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় যে তার পরিবার এত মিলমিশ, কারণ নজর না লাগুক। আমিন। হঠাৎ মাহবুব বলে উঠল, এই দেখো বাদাম, তাড়াতাড়ি এই বাদাম নিয়ে এসো। আমি আর আম্মা এই বেঞ্চে বসে আছি, তাড়াতাড়ি যাও। আরে যাচ্ছি তো, লোকটা তো পালিয়ে যাচ্ছে না। রাকিব এগিয়ে গিয়ে বাদাম নিয়ে এলো। বাদাম দেশে একটু অন্যদিকে গেল কল অ্যাটেন্ড করতে। কথা বলে আস্তে আস্তে দেখে তার মা ও বউ কিছু নিয়ে কথা বলছে আর প্রাণ খুলে হাসছে। মা বাবা এখন খুব কমই হসপিটালে যায়। রাকিব কড়াভাবে বারণ করেছে, বেবি হওয়ার পরই সে হসপিটালে জয়েন করতে পারবে। মা বাবাও আর তার স্বামীর অবাধ্য হয়নি। এদিকে হঠাৎ সুমুর গালে সাদি একটা চুমু দিয়ে দিল। সুমু বড় বড় চোখ করে সাদির দিকে তাকাতেই সে বলে, সরি, আই কুড নট কন্ট্রোল। আজ এই কথা বলতেই তোমাকে নিয়ে এসেছি। আজ থেকে প্রতিদিন নতুন নতুন চমক পাবে। আমার প্রতিটা অনুভূতি দিয়ে তোমাকে বোঝাবো কতটা ভালোবাসি। আমি অন্য সব ছেলেদের মতো ফুল দিয়ে প্রপোজ করব না, কেননা এখন ফুল দিয়ে প্রপোজ করার মানেই ভালোবাসা হয় না। তাই আমি তোমাকে আমার অনুভূতির সাথেই পরিচয় করাবো, আর এটাই হবে আমার ভালোবাসার ভিন্নতা। সাদির এমন প্রপোজ করার স্টাইল দেখে সুমু অবাকের শীর্ষে পৌঁছে গেছে। আমি জানি তোমার এই বিষয়টা মেনে নিতে সময় লাগবে, অ্যান্ড ইউ ক্যান টেক ইউর টাইম, বাট অ্যাট দ্য লাস্ট আই ওয়ান্ট মাই অ্যান্সার, অ্যান্ড ইট শুড বি পজিটিভ অ্যান্সার। সুমু কি বলবে কিছুই বুঝতে পারছে না, ও শুধু হা করে তাকিয়ে আছে। এটা কনফেশন না থ্রেড। সাদি কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে আবার ধীর গতিতে বলল,
আই লাভ ইউ। বেচারির সুমু আর নিতে পারল না, ঢলে পড়তে নিলে সাদি ধরে ফেলল। সুমুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মুচকি একটা হাসি দিল আর মনে মনে বিড়বিড় করে বলল, পাগলি। সাদি সুমুকে নিয়ে তার হোস্টেলের দিকে গিয়ে সুমুর ফোন থেকে রুমমেট লেখা দেখে কল করলো। হ্যালো সুমু? সুমু নয়, আমি ডক্টর সাদি। তুমি কি সুমুর রুমমেট? জি। এখন রুমে আছো? জি, কেন? গুড। একটু নিচে আসো, সুমু সেন্সলেস হয়ে গেছে। আমাকে তো হোস্টেলে ঢুকতে দিবে না, তাই তুমি এসে যদি একটু নিয়ে যেতে। জি অবশ্যই, আমি এক্ষুনি আসছি। নাদিয়া গায়ে ওড়নাটা জড়িয়ে নিচে দৌড় দিল, গিয়ে সুমুকে নিয়ে এলো। বিকেলবেলা সুমুর ঘুম থেকে জাগতে মাথা চেপে ধরে, বড্ড মাথা ব্যথা করছে। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে সে তার রুমে অবস্থান করছে, কিন্তু তাকে রুমে কে দিয়ে গেল? সাদি অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে এলো। ডাক্তার সাহেব। নাদিয়া সুমুকে জাগতে দেখে বলল, তুই সেন্সলেস কি করে হলি রে? আমি সেন্সলেস ছিলাম? জি ম্যাডাম, পাক্কা 5 ঘন্টা। যদিও এতক্ষণ সেন্সলেস ছিলি না, দুর্বলতার কারণে ঘুমিয়ে গিয়েছিলি। আমাকে এখানে কে নিয়ে এলো? নাদিয়া সুমুর দিকে এক মগ কফি এগিয়ে দিয়ে উত্তর দেয়, কে আবার? তোর ডাক্তার সাহেব। সুমু কিছুক্ষণ চুপ থেকে মনে করে আজকে ওর সাথে কি কি হলো। সাদির কনফেশনের কথা হঠাৎ মনে হতেই একটা ঢোক গিলল। কফিতে একটা চুমুক দিয়ে হাতের পাশ থেকে ফোনটা নিয়ে তৎক্ষণাৎ নীলকে ফোন করলো। কি রে চুন্নি, তুই তো পুরো হাওয়া হয়ে গেছিস, একটা বারও আমাকে কিছু জানালি না। বেশি পকপক না করে দেখা কর, কথা আছে। সব ঠিক আছে তো? না নাই, তাড়াতাড়ি আয়। আচ্ছা তুই নিচে নাম। সুমু রেডি হয়ে নিচে নেমে কিছুক্ষণ অপেক্ষা করতে নীলের দেখা পেল। হাঁটতে হাঁটতে দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। এবার বল কি হয়েছে? নীল রে, তুই ঠিকই বলছিলি। কি কইছিলাম? আরে ছাগল, আমি আমি কি আমি করতেছস? ঝেড়ে কাশ তো। সুমুর সামনে থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল, তারপর একটা শ্বাস নিয়ে নীলকে সবটা বলল। নীল সব শুনে জাস্ট হা হয়ে গেছে। অবশেষে এই সাদি স্যার তাহলে মনের কথাটা বলল। আমি জানতাম এমন কিছুই হবে। এখন আমি কি করব? কি করবি মানে? অবশ্যই অ্যাকসেপ্ট করবি। তোর মাথা খারাপ? হ্যাঁ এটা ঠিক যে আমি ওনাকে একটু একটু পছন্দ করি, তা বলে কি উনি বললো বলে আমি নাচতে নাচতে চলে যাব নাকি? তো কি করতে চাস? তুই বল। চল আগে কিছু খেয়ে নি। তোর কথা শুনে তো মনে হলো কিছু খাসনি, মানে খাওয়ার সময় পাসনি। আগে কিছু খাওয়া, তারপর আমি তোকে কিছু বুদ্ধি দিচ্ছি। আগে কিছু বল, তারপর খাওয়া দাওয়া। আচ্ছা তাহলে শোন। সুমু উৎসুক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে তার কথা শুনতে। সাদি তার মাকে ফোন দিয়ে সবটা খুলে বলল। সাদির মাও বেশ খুশি যে তার ছেলে অবশেষে তার ভালোবাসা বুঝতে পেরেছে, তাই মনে মনে ঠিক করে নিল সুমুর বাসায় প্রস্তাব পাঠাবেন তিনি। কিন্তু সাদিকে এর কিছুই বলা হয়নি। সুমুর রাতে ঘুমাতে গিয়ে বেশ বিরক্ত হলো। এই ডাক্তার সাহেব সুমুর মাথায় জেকে বসেছে। আবার হঠাৎই হেসে উঠল সুমুর সাদির কনফেশনের কথা মনে করে। বিড়বিড়িয়ে বলে উঠল, আসছে, আমাকে আমার অনুভূতির সাথে পরিচয় করাবে। কে হ্যাঁ উনি? সুমা আবার হেসে দিয়ে কোলবালিশ জড়িয়ে ধরল। সুমুকে এইভাবে অকারণে হাসতে দেখে ইকরা ভ্রু কুচকে বলল, সুমু বেবি, তুই এমন শুধু শুধু হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? সুমু ইকরার কথায় কোনো জবাব দিল না। জবাব না পেয়ে ইকরা নাদিয়ার দিকে অসহায়ভাবে তাকালো। নাদিয়া ইকরার অবস্থা দেখে হেসে দিল। অত শত জানি না, শুধু জানি আজকে উনি সেন্সলেস হয়ে ডক্টর সাদির কোলে চড়ে হোস্টেলে এসেছেন। ইকরা কিছু একটা ভেবে নীলকে ফোন দিয়ে সবটা শুনে নিজেও হেসে দিল। তাহলে তাদের সবার প্রিয় সুমুও প্রেমে পড়েই গেল। ইকরা নাদিয়াকে সব বলল। পরের দিন সকালে সুমু ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিল। নিজে কাজ কোনো কারণ ছাড়াই বারবার আয়নায় দেখছে। তারপর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। আজকে ফরেন্সিক মেডিসিনের ক্লাস আছে যা সাদি করাবে। ক্লাসে এসেই সুমু নীলকে হাই ফাই দিল, একটু হেসে নিজের সিটে বসে পড়ল। সাদি যথাসময়ে ক্লাস এসে ক্লাস নিতে শুরু করলো, কিন্তু কেন যেন সুমুকে দেখে একটু খটকা লাগলো। কালকের ঘটনার পর তো এর লজ্জা পাওয়ার কথা, কিন্তু এ তো দিব্যি সেজে গুজে ঠোঁটে হাসি ঝুলিয়ে হাঁটছে। তাদের ক্লাসের মাঝে মাঝে প্রায়শই সুমুর দিকে আর চোখে তাকাচ্ছে। ব্যাপারটা সুমু বুঝতে পেরে মুচকি মুচকি হাসতে শুরু করে, যাদেরকে সাথে ভ্রু কুচকে এলো।
সাদি সুমুর দিকে তাকাতে সুমু একটা চোখ টিপ দিয়ে দিল, যা দেখে সাদি ছোটখাটো একটা ঝটকা খেলো। হাত থেকে ঠাস করে বইটা পড়ে গেল। দেখে সুমু কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু বহু কষ্টে হাসি আটকে এবার খুব সিরিয়াস মুডে চলে গেল, একদম গম্ভীর। মনে হচ্ছে সে কোনো রকম মজা করাই পছন্দ করে না, পড়াশোনার বিষয়ে খুব সিরিয়াস। সাদি নিচ থেকে বইটা উঠিয়ে সুমুর দিকে তাকাতেই অটোমেটিক ভ্রু কুচকে এলো। এ হঠাৎ এমন সিরিয়াস কেন হয়ে গেল? কিছু তো গোলমাল আছেই। ক্লাস শেষে সাদি সবার উদ্দেশ্যে বলল ল্যাবে চলে যেতে। সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে। সুমুও সবার সাথে বের হতে নিলেই সাদি সুমুর হাতটা ধরে আটকে দেয়। সুমু বিস্ফোরিত চোখে আশেপাশে দেখছে, সবাই যে যার মতো গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছে। সুমু নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সাদি যে তার হাত ধরে আছে তা তার ওড়না ঢেকে গেছে, তাই কেউ কিছু খেয়াল করেনি। সবাই এগিয়ে যাচ্ছে, খালি সুমু এগোতে পারছে না। নীল সামনে গিয়েও একবার পিছনে এসে দেখলো সাদি আর সুমু রুমে একা আছে, তাই সেও একটু বাঁকা হাসি দিয়ে ল্যাবের দিকে চলে গেল। ক্লাস ফাঁকা হতেই সাদি সুমুর হাতটা ছেড়ে দিল। সুমু ছাড়া পেতে যেতে নিলে সাদির কথায় ঠায় দাঁড়িয়ে যায়। এক পাও এগোবে না। খুব সুন্দর করে জিজ্ঞাসা করেছি, উত্তর দাও। সে সময় চোখ মারলে কেন? কোন সময়? মনে নেই? আমি কোনো টেকনিক ইউজ করব? আরে হ্যাঁ, মনে পড়েছে। আরে আমি তো আপনাকে চোখ মারিনি, এমনি চোখে কিছু পড়েছিল। শোনো সমু, বাইরে তুমি আমার সাথে যা খুশি করতে পারবে, কিন্তু ক্লাসে নয়। ক্লাসে আমি এগুলো অ্যালাউ করব না। এমনি আমি তোমার প্রতি বেশ দুর্বল। আই থিঙ্ক আমার কথাটা বুঝতে পেরেছো। সুমু অবাক হয়ে শুধু মাথা নাড়ালো। সাদি যখন বেশ সিরিয়াস হয়ে কথাগুলো বলল তখন অবাক হয়ে সুমু মাথা নাড়ায়, পরক্ষণে হো হো করে হেসে দেয়। এক প্রাণ খোলা হাসি। সাদি প্রথমে বিরক্তিতে ভ্রু কুচকে ফেললেও কিছুক্ষণ পর মুগ্ধ হয়ে সুমুর হাসি দেখতে শুরু করে। কি প্রাণবদ্ধ তার সুমু! সুমুর হাসি দেখে সাদি আনমনেই বলে ওঠে, সুহাসিনী। সুমু কোনো মতে হাসি থামিয়ে সাদির দিকে তাকায়, কিন্তু সাদি তো এখনো সুমুর দিকে তাকিয়ে আছে। তা খেয়াল করে সুমু তার চোখের দৃষ্টি নিচু করে ফেলে, হয়তো লজ্জায় বা বিব্রত বোধ করে। আবার সাদির দিকে তাকিয়ে বলে, ডাক্তার সাহেব ভয় পেলেন নাকি? আমার কিন্তু আপনাকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল। দেখুন ডাক্তার সাহেব, এটা সত্যি কথা বলি, আমি এসব ভালোবাসায় বিশ্বাস করি না। কেউ কাউকে কখনোই নিজের থেকে বেশি ভালোবাসতে পারে না, তাই আমার থেকে পজিটিভ আনসার মনে হয় পাবেন না। সুমু সাদিকে কথাগুলো বলে চলে আসতে নিলে সাদি বলে ওঠে, আছে, ভালোবাসা নামক অনুভূতি পৃথিবীতে আছে, নয়তো এই দুনিয়া টিকতো না। তুমি ভালোবাসার বিশ্বাসী নও, কারণ তুমি ভালোবাসার আসল মানেই জানো না। ভালোবাসা মানে শারীরিক কামুকতা নয়। ভালোবাসা মানে একে অপরের জন্য বিশ্বাস, ভরসা, অনুভূতির এক অনন্য মিশ্রণ হলো ভালোবাসা। আর বললে না, কেউ কখনো নিজের থেকে বেশি ভালোবাসতে পারে না। পারে একজন প্রকৃত প্রেমিক, পারে। হ্যাঁ জানি, আজকালকার বেশিরভাগ ভালোবাসার মানেই স্বার্থ, কিন্তু এই স্বার্থের বাইরেও প্রকৃত প্রেমিক আছে। কে বলে শুধু মানুষে মানুষেই প্রেম হয়? প্রেমের জন্য সুন্দর একটা মন দরকার হয়। সাদি যখন কথাগুলো বলছিল তখন তার নজর নিচু ছিল, কিন্তু শেষের কথাগুলো সুমুর দিকে তাকিয়ে বলেছে, তা আপনি আমার মধ্যে কি দেখতে পেলেন যে ভালোবেসে ফেললেন? কতটুকু চেনেন আমাকে? তোমার থেকে বেশি? আমার থেকে বেশি মানে? সময় হলেই বুঝতে পারবে। এখন ল্যাবে চলো। হুম। সুমু অবাক হয়ে সাদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার পিছু পিছু ল্যাবে চলে গেল। ল্যাবে যেতে সুমু দেখে নীল তার জন্য জায়গা রেখেছে। সে তাড়াতাড়ি নীলের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নীল সুমুকে এক পলক দেখে মৃদু হাসে। কিরে ঢুকি, এত দেরি হলো কেন? পরে বলবো, এখন চুপ থাক। নীলও আর কথা না বাড়িয়ে ক্লাস শেষ করে। ক্লাস শেষ হতেই সুমু নীলকে সবটা বলে। নীল সব কথা শুনে সুমুকে বলে, দেখ সুমু, আমার মনে হয় স্যার তোকে সত্যিই ভালোবাসে, কারণ প্রথম দিনই যখন তুই স্যারের সাথে ধাক্কা খাইলি, আমি তোকে ধরে ওঠানোয় স্যার অনেক রেগে গিয়েছিলেন। তখনই বুঝতে পেরেছি যে স্যারের মনে তোর জন্য কিছু আছে। সুমুর মাথায় সাদি আর নীলের কথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সুমু কখনোই না জেনে শুনে কোনো রকম সিদ্ধান্ত নেবে না। কি করবে তাই ভাবছে সুমু। হোস্টেলে ফিরেও এক দফা এই বিষয়ে ভেবেছে, কিন্তু ঘুমের জন্য বেশি ভাবতে পারিনি। ঘুমিয়ে পড়েছিল বেচারি। পরের দিন খুব ভোরেই সুমুর ঘুম ভেঙে যায়। গত রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। যদিও আগে খুব ভোরে উঠে সুন্দর সকালের সৌন্দর্য অবলম্বন করত,
কিন্তু এখন পড়ার চাপ বাড়ায়, দেরি করে ঘুমাতে হয়, আর ফলাফল হিসাবে দেরি করে ঘুম ভাঙে। আজ তাড়াতাড়ি উঠতে পেরে বেশ ভালোই লাগছে। গায়ে একটা পাতলা শাল জড়িয়ে বেরিয়ে এলো হোস্টেল থেকে। হাঁটতে হাঁটতে হোস্টেল থেকে কিছুটা দূরে একটা পার্ক আছে, সেখানে চলে এলো। এই পার্কে আগেই এসেছে, কিন্তু আজ পরিবেশটা একটু বেশিই ভালো লাগছে। হঠাৎ দোলনার দিকে চোখ যেতে সেখানে চলে গেল। দোলনায় বসে দোল খেতে লাগলো। ঠোঁটে একরাশ হাসি। আজকে সুমুর মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। এরই মধ্যে কিছু বাচ্চা দোলনায় চড়তে চাইলে সুমু দোলনাটা ছেড়ে দেয়। যদিও তারা বিন্দুমাত্র ইচ্ছা ছিল না দোলনাটা ছাড়ার। কিছুটা মন খারাপ নিয়েই আবার বেঞ্চিতে বসলো। সুমু বেঞ্চের দুই সাইডে হাত রেখে মাথা নিচু করে আছে। হঠাৎ তার সামনে দুহাত ভর্তি শিলু ফুল দেখে নিজেকে আটকাতে পারল না। পুলকিত হয়ে পাশে ফিরতেই সেই চেনা সুর। মন কি খুব বেশি খারাপ? শিউলি ফুলেও ভালো হবে না? সুমু অবাক হয়ে সাদির দিকে তাকিয়ে আছে। সে কিভাবে জানলো যে সুমুর শিউলি ফুলে মারাত্মক অ্যাট্রাকশন আছে? আপনি কি করে জানলেন যে? আগেই বলেছি আমি তোমাকে তোমার চেয়ে বেশি জানি। আমি তো আপনাকে কখনো বলিনি যে আমার শিউলি ফুল পছন্দ, তাহলে আপনি জানলেন কিভাবে? আমার ফ্রেন্ডসরাও জানে না, ইভেন নীলও জানে না। সাদি সুমুর কথা শুনে হেসে দিল। তারপর বলল, তুমি জানতে চেয়েছিলে না তোমার মধ্যে কি দেখতে পেয়ে আমি তোমার প্রেমে পড়লাম? সুমু মাথা ঝাঁকালো। আমি তোমার মধ্যে একটা প্রকৃতি প্রেমী মন দেখেছি, একটা সুন্দর মন যেটা চাইলেও যে কেউ অনুভব করতে পারবে না। সাথে সুমুর দিকে ফুলগুলো বাড়ি দিয়ে বলল, এগুলো তোমার জন্যই এনেছি, হাতের দিকে তাকিয়ে না থেকে এগুলো নাও। সুমু খুশি হয়ে তার দুহাতগুলো নিল। মুগ্ধতার সাথে ফুলের সুবাস নিতে শুরু করলো, আর সাদি তাকে মুগ্ধ চোখে দেখছে। সুমু চুলগুলো ছাড়া রেখেই চলে এসেছে হাঁটতে। তার ছাড়া চুলগুলো নিয়মহীনভাবে আপন তালে উড়ে চলছে। সুমু হঠাৎ সাদিকে প্রশ্ন করলো, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি করে জানলেন আমি এখানে? সাদি একটু থতমত খেয়ে বলল, জেনেছি কোন একভাবে। সেটাই তো জিজ্ঞাসা করছি, কিভাবে জানলেন? তাড়াতাড়ি হোস্টেলে যাও, 6:36 বাজে। সুমুর খেয়ালই ছিল না সময়ের কথা। ফোনও নিয়ে আসেনি। সাদি তাড়াতাড়ি উঠে চলে গেল। আর সুমু হাতে ফুলগুলো থেকে ঘ্রাণ নিতে নিতে হোস্টেলে ফিরল। ফুলগুলো টেবিলের উপর রেখেই তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নিজেকে একবার আয়নায় দেখে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। মনটা আজ তার বেজায় খুশি, কোনো কারণ ছাড়াই। সুমু কলেজে পৌঁছাতে পিছন থেকে নীল মাথায় গাঁটটা মারে। সুমু বিরক্তি নিয়ে নীলের দিকে তাকায়, কারণ সে খুব ভালো করে জানে এই একাম নীল ছাড়া আর কেউ করবে না। দিলি তো মন খারাপ করে, বান্দর। তোর মনে আবার কি হইল? কিছুই হয়নি, আজকে মুডটা ফ্রেশ আসে। যাক, তা কি জন্য আজকে তোর মতো শাকচুন্নির মনে ভালো জানতে পারি? না পারিস না, বদের হাড্ডি। আমি শাকচুনি? হ্যাঁ আরে না, তুই কেন শাকচুন্নি হবি? তুই তো শেওড়া গাছের পেতনি। তবে রে, মেছো ভূত, আজকে তোর ঘাড়টা মোটকেই ছাড়বো। সুমু বলে নীলকে তাড়া করা শুরু করলো। সুমু তো আশেপাশে না দেখেই দৌড়াচ্ছে, আর নীল অনেকটা এগিয়ে যেয়ে আছে দৌড়িয়ে। সুমু বেখালিতে দৌড়াতে দৌড়াতে সাদির বুকের সাথে ধাক্কা খেলো। ঠিক টাইমে সাদি ধরে ফেললো সুমুকে, নয়তো ছিটকে পড়ে যেত সুমু। নীল পিছন ফিরে এই ঘটনা দেখে দৌড়িয়ে আসে। এইভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে গেলে এখনই তো ছিটকে পড়তে। আসলে ওই ওই মামদো ভূতটাকে তাড়া করছিলাম তো, তাই খেয়াল করিনি। মাদ্দু ভূত? নীল সুমুর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তুই কি পিশাচিনী রাক্ষসী? কেন রে, আমি তোরে কামড় দিয়েছি যে তুই আমায় রাক্ষসী বললি? হুতুম পেঁচা বোবা ভূত। তুই তো নিশি, রাতে মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলিস। আর তুই কি? তুই তুই বিরক্ত হয়ে সাদিকে জিজ্ঞাসা করলো, আরে ডাক্তার সাহেব, আপনি একটা ভূতের নাম বলুন না, মনে পড়ছে না তো। নীল সুমুর কথা শুনে হো হো হেসে দিল। সাদি এদের কথা শুনে বেহুশ হবার উপক্রম, আর সহ্য করতে না পেরে দিল এক ধমক। এক ধমকে পুরো ক্যাম্পাস চুপ। নীলও চুপ করে গেছে, কিন্তু আমাদের সুমুর চুপ হওয়ার নাম নেই। সে এক হাত কোমরে রেখে আঙুল উঠিয়ে ঝগড়া করেই যাচ্ছে। নীল ইশারায় চুপ করতে বলছে, কিন্তু না, সে চুপ করার নামও নিচ্ছে না। সাদি সুমুর পিছনে গিয়ে দুহাত বুকে বাঁধলো। একটু মুচকে এসে সুমুর কাঁধে খোঁচা মারলো। আরে ধুর ভাই, একটু ঝগড়া করতে দে। হ্যাঁ এখন বল, চুপ হয়ে গেলি কেন? আমি বলি। আরে ভাইকে বলে পিছনে ঘুরে সাদিকে দেখে ঠাঁই দাঁড়িয়ে গেল।
এখন সুমুকে দেখে কেউ বলবেই না এই মেয়ে একটু আগে কোমর বেঁধে ঝগড়া করছে। একদম শান্তশিষ্ট একটা মেয়ে। সাদি প্রচণ্ড হাসি পাচ্ছে, তাও নিজেকে সামনে নিয়ে বলল, এত ভূত কইতেও উৎপত্তি করলা? বললাম তো ভূতের সাথে কি তোমার সাক্ষাৎ হয়েছিল? মামদো, কাল্লাকাটা, মোচভূত, আরও কি কি যেন। সুমু চুপ করে নিচু হয়ে আছে। একদম মনে হচ্ছে বিড়াল ছানাকে বকা দেওয়ার পর যেমন কিউট ফেস বানায়। সাদি আর নিজেকে আটকাতে পারল না, হেসে দিল সবার সামনে। সুমু হাসির শব্দে সাদির দিকে তাকাতেই দেখে সাদি হাসছে। কি সুন্দর হাসি, অসভ্য লোক, এত সুন্দর করে কেন হাসতে হবে? সুমু মনে মনে শত শত ভাবনা ওড়াচ্ছিল। কখন যে তার ঠোঁটেও মিষ্টি হাসি ফুটেছে সে বুঝতেই পারল না। কিন্তু নিঃসন্দেহ সুমু সাদির এই হাসির উপর মারাত্মক ক্রাশ খেয়ে বসে আছে। সুমু সাদিকে জিজ্ঞাসা করে বসলো, আপনি এত সুন্দর করে হাসেন কেন? সাদি ভ্যাবাচাকা খেয়ে গেল, সাথে সাথেই তার হাসিটা গায়েব হয়ে গেল। সুমুকে একটু ফিসফিস করে বলল, বিকেলে বলবো। সাদি পাশ কাটিয়ে চলে গেল। সুমু কিছুই না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। বিকেলে বোঝাবে মানে? সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে সুমু হোস্টেলে ফিরল। হালকা খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আজকে সকালে তাড়াতাড়ি ওঠার জন্য এখন বেশ ঘুম পাচ্ছে তার। ঘুমিয়ে প্রায় 4:30-এর দিকে উঠল। উঠেই শুরু হলো বায়না। ইকরাকে পাগল করে নিচ্ছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু বেচারি আইটেম বাকি থাকায় বের হতে পারবে না। হঠাৎ সুমুর ফোনে ফোন আসে, লেখা ডাক্তার সাহেব। সুমু ভুলেই গেছিল সাদির কথা। ফোন কানে তুলতে সাদি বলল রেডি হয়ে নিচে নামতে। সুমু একটু ভাবনা চিন্তা করে রেডি হয়ে নিচে গেল। সাদি হোস্টেলের গেট থেকে কিছুটা দূরে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। সুমুকে আসতে থেকে ফোনটা পকেটে রেখে এগিয়ে এলো। আপনি এখানে কি করছেন ডাক্তার সাহেব? তোমাকে নিয়ে এসেছি। আমাকে নিতে এসেছেন মানে? আজকে তোমাকে নিয়ে ঘুরবো। কেন? কেন মানে একা একা ঘুরতে ভালো লাগে না, তাই। সুমু কিছু বলতে চেয়েছিল, তার আগে সাদি বলল, ফুচকা খেতে যাব। সুমু খুশিতে লাফিয়ে উঠে বলল, আগে বলবেন না? আমি তো এক কথায় রাজি, চলুন চলুন। সাদির হাত টেনে ধরে হাঁটতে লাগলো সুমু। আর সাদি ভাবছে, কি পাগল মেয়ের প্রেমে পড়লাম রে বাবা। একে তো ফুচকার লোভ দেখিয়ে কিডন্যাপ করতে আসলে হাসতে হাসতে তার সাথে চলে যাবে। মনে মনেই হাসলো সাদি। সাদি আর সুমু ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। সুমু তো আয়েশ করে ফুচকা খাচ্ছে বেচারা। সাদি হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো সুমুকে দেখেই কুল পায় না, খাবে কখন। সুমু এমনভাবে ফুচকা খাচ্ছে যেন এই প্রথমবার ফুচকা খাচ্ছে। মুখ দিয়ে শব্দ করছে, তার সাথে পুরো নাক মুখ লাল করে ফেলেছে ঝাল খেয়ে। সুমু আস্তে খাও, কেউ তোমার ফুচকা নিয়ে যাচ্ছে না, ধীরে ধীরে খাও। ধুর, ধীরে ধীরে খেয়ে মজা নেই। আমি তো ফ্রেন্ডসদের সাথে চ্যালেঞ্জ নিয়ে খাই, তাই অভ্যাস হয়ে গেছে। তবুও দেখো তুমি ঝালে হুসাচ্ছ। এতটুকুতে কিছু হবে না। আপনি তো ঝালই খান না, বুঝবেন কিভাবে ঝাল খাওয়ার মজা? তুমিও কাল সকালে বুঝবে ঝাল খাওয়ার মজা। সুমু আর চোখে সাদির দিকে একবার তাকিয়ে আবার ফুচকা খাওয়ার মনোনিবেশ করলো। সাদি আবার সুমুকে দেখে হালকা হেসে ফুচকা খেতে শুরু করলো। ফুচকা খাওয়া শেষ করেই দুজনে বেশ অনেকক্ষণ ঘোরাফিরে করলো। দুজনে পাশাপাশি হাঁটছে। হঠাৎ সুমু বলে উঠল, ডাক্তার সাহেব চলুন টঙে চা খাই। তুমি কি সব সময় টঙে চা খাও? মনের ইচ্ছা অনুযায়ী। এখন কি ইচ্ছা করছে টঙে চা খেতে? নয়তো চলো কোনো এক রেস্টুরেন্টে যাই। একদম না, টঙেই চা খাবো। এমনিতেও আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, টঙের ধোয়া ওঠা চা খেতে বেশ লাগবে। চলুন তো। সাদিও মুচকি এসে সুমুর পিছন পিছন টঙে গেল। ডাক্তার সাহেব চা কিন্তু আমি খাওয়াবো, ফুচকার বিলটা তো দিতে দিলেন না। তুমি এত বেশি বোঝো কেন? মানে? মানে তুমি কি চাকরি করো? না তো, বাপের হোটেলে খাই। কেন? তাহলে এতই যখন আমাকে খাওয়ানোর ইচ্ছা, তো নিজে কামাই করে খাইও। তোমার বাপের টাকায় খাবো না, কিন্তু আমি তো আমার টাকায় খাই, তাই তোমাকেও খাওয়াবো। এটা কোন জাতির লজিক? আমার জাতির লজিক। বেশি খাওয়ানোর ইচ্ছা জাগছে না? চলুন আজকে আপনাকে ফতুর বানিয়ে ছাড়বো। অল ইউরস জান। মানে? মানে দেখবো আপনি কত খরচ করতে পারেন। ওকে। চা খেতে খেতে সুমু সাদিকে জিজ্ঞাসা করলো, পরিবারে আন্টি আর আঙ্কেল বাদে কে কে আছে? আমার বড় বোন, বোনের জামাই, আর আমার একটা পিচ্চু ভাগ্নি আছে। ছবি আছে ওদের? থাকবে না কেন?
অবশ্যই আছে, দেখবা? সাদি তার ফোন বের করে একে একে সবার ছবি দেখালো। সুমু বেশ খুশি। সাদি সুমুকে আহানার ভিডিও দেখালো। সুমুর রিয়াকশন এমন ছিল যে সে ফোনের ভিতর থেকে পিচ্চিটাকে আদর করবে। খুশিতে বলে ফেললো, কয়দিন পর আমাদের বাসায়ও এমন একটা পিচ্চু আসবে। আমি তো চাই একটা মেয়ে বেবি আসুক। কিন্তু আমি তো এখনো কিছু করিনি। আপনি কি করবেন? বেবি তো আমাদের বাসায় আসতেছে। হ্যাঁ, সেটাই তো, আমাদের বাসায়। হুম। সুমু এবার খেয়াল হলো যে এই লোক ওকে নিয়ে মজা করছে, তাই বেশ গম্ভীরভাবে বলল, আমাদের বাসায় মানে আমি ভাইয়া ভাবির কথা বলছি। ভাবি প্রেগনেন্ট। ওয়াও, ভাবি প্রেগনেন্ট? ইস, কবে যে আমারটা হবে? আপনার আবার কি হবে? কেন, আমার বউ প্রেগনেন্ট হবে? সুমু একটা শ্বাস ফেললো। এই লোকের সাথে কথা বলাই বৃথা, তাই চাটা তাড়াতাড়ি শেষ করে সাদিকে বলল, এখন আমরা শপিং করতে যাব। শপিং? হ্যাঁ, বলছি না আজকে আপনাকে ফতুর বানাবো। সাদি সুমুর কানে ফিসফিস করে বলল, হাহা, কার্ড আর পকেট মিলে $1,02,000 আছে, দেখি কেমন ফতুর বানাও। সুমু তৎক্ষণাৎ বিষম খেলো। এই লোক পকেটে এত টাকা নিয়ে কেন ঘোরে? দিনে আমার পকেটে 500 টাকাও থাকে না। থাকবে কেমনে? যে হারে ফুচকা খাও, সব টাকা তো ফুচকাওয়ালার পকেটেই যাবে। এই এই একদম ফুচকা খাওয়ার নজর দিবেন না। এমনিতেই খাওয়া কমে গেছে। একবারে 3 প্লেট শেষ করেছো? খুব খাওয়া কমেছে। আপনি আমার ফুচকা খাওয়ায় নজর দিছেন। কে বলছিল খাওয়াইতে? হ্যাঁ, না জান, কান্না করো না, আবার ফুচকা খাইলে চলো, আবার খাওয়াই। জি না, এখন শপিং এ চলেন। সাদি একটু হেসে সুমুকে নিয়ে শপিংয়ে চলে গেল। প্রথমেই একটা শাড়ির দোকানে গিয়ে সুন্দর দেখে সুতি জামদানি বেশ কয়েকটা শাড়ি নিল। কালারগুলো বেশ সুন্দর, পেঁয়াজ কালার, মিষ্টি কালার, হালকা নীল আর বেশ কয়েক রঙের। তারপর গেল একটা কুর্তির দোকানে। যে কয়টা জামা নিল প্রত্যেকটা সুমুর থেকে এক সাইজ বড় কিনলো। সাদি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, তার মাথায় কিচ্ছু আসছে না। এত এত শাড়ি, এত এত জামা কার জন্য? তারপর বেবি কর্নারে গিয়ে আহানার জন্য 3টা পার্টি ফ্রক আর বেশ কয়েকটা কমফোর্টেবল জামা নিল। সাদি কিছু জিজ্ঞাসা করার আগেই সুমু বলেছে চুপ থাকতে। এরপর জেন্টস কর্নারে গিয়ে সাদির জন্য সুন্দর সুন্দর শার্ট নিল। প্রত্যেকটা শার্টই হালকা রঙের। যেহেতু সাদি কলেজের একজন টিচার, তাই তাকে হালকা রঙের কাপড়েই সুন্দর লাগবে। তারপর সাদি বাসায় পরার জন্য কয়েকটা টি শার্ট নিল। সাদি মজা নেওয়ার জন্য সুমুর কানে কানে বলল, সুমো, আমার তো আন্ডারওয়্যারও লাগবে, ওইটা কিনে দিবে না? সুমু রাগীভাবে তাকাতেই সাদি ফিক করে হেসে দিল। আসলে সুমু বেশ লজ্জা পেয়েছে সাদির কথায়। কি বাজে লোক, সুমুকে আন্ডারওয়্যার কিনতে বলে। সাদির জন্য কেনা শেষ, সুমুর সাদির বাবার জন্য কয়েকটা পাঞ্জাবি নেয় আর সাইমার হাজবেন্ডের জন্য একটা স্যুট নেয়। সবার জন্য কেনাকাটা করে সুমু সাদিকে নিয়ে রেস্টুরেন্ট যায়। এত এত শপিং করে সব সাদির হাতে ধরিয়ে দিয়েছে, আর সাদি অসহায়ের মতো সুমুর দিকে তাকিয়ে আছে। এই যে ওয়েটার মামা, এখানে 2টা লাচ্ছি আর 2টা 56 নাম্বার ডিনার প্যাকেজ দিয়ে দিন। ওকে ম্যাম। লাচ্ছিটা আগে দিন। ইয়েস ম্যাম। সাদি সবগুলো ব্যাগ এখনো ধরে বসে আছে। ওইটার এসে লাচ্ছি দিয়ে গেলে সুমু খেতে থাকে, কিন্তু সাদি বসে রয়েছে দেখে সুমু বলে, কি হলো, বসে আছেন কেন? লাচ্ছিটা খান। খাবো কিভাবে, হাতে কত কিছু দেখেছো। ওগুলো পাশের চেয়ারে রেখে দিন। না, যদি পড়ে যায় তার থেকে বরং তুমি আমাকে খাইয়ে দাও। কি? থাক, তাহলে আমি বরং নাই খেলাম। সুমুর বেশ খারাপ লাগলো, তাই বাধ্য হয়ে সাদির সামনে গ্লাস ধরে স্ট্রটা এগিয়ে দিল। সুমু আর সাদি একসাথে ডিনার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো। ডাক্তার সাহেব, এবার আমি আসি, হোস্টেলে গিয়ে আবার পড়া শেষ করতে হবে। না, আমি তোমাকে দিয়ে আসবো, চলো সিএনজি নেই। আপনি আবার কষ্ট করে কেন আসতে যাবেন? আরে, আমার সুবিধার জন্যই, তোমার হোস্টেলের আগে আমার বাসা, তাই আমি আগে নেমে যাব। যেমন আপনার ইচ্ছা। সাদি একটা সিএনজি ঠিক করে দুজনেই উঠে পড়লো। সাদির বাসার কাছে আসতেই সাদি ব্যাগগুলো নিয়ে নেমে পড়লো। সুমু বলল, ডাক্তার সাহেব, ব্যাগগুলো গুনে নিয়েছেন তো? যদিও এখানে আমার কিছু নেই। হ্যাঁ, আমি সব নিয়েছি, কিছু বাকি থাকলে তুমি চেক করে নিও।
সুমুর কেমন খটকা লাগলো, তবুও ড্রাইভারকে যেতে বলল। কি মনে করে আবার সুমু পিছন ফিরে দেখলো একটা ব্যাগ পড়ে রয়েছে সুমুর সাইডে, তাই ভাবলো হয়তো অন্ধকারে দেখতে পায়নি। সুমু ব্যাগটা নিয়েই হোস্টেলে চলে গেল। ব্যাগটা খাটের উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। রাতে টেবিলে পড়ার সময় হঠাৎ করে বিছানায় চোখ গেল ব্যাগটার দিকে। কিছুক্ষণ ভেবে সুমু ব্যাগটা হাতে নিয়ে ভিতরে একটা কালো শাড়ি দেখলো, কিন্তু সে তো কোনো কালো শাড়ি কেনেনি। তাহলে শাড়িটা ব্যাগ থেকে বের করতেই ভিতর থেকে একটা চিরকুট নিচে পড়লো, হলুদ রঙের একটা কাগজের টুকরো লেখা। আমি আমার জন্য বেস্ট একজনকেই বেছে নিয়েছি। তোমার ব্যবহারে আমি মুগ্ধ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতগুলো টাকা দিয়ে নিজের জন্যই কিন্তু তুমি নিজের জন্য একটা সুতাও কিনলে না। এই প্রথম তোমার জন্য আমি একটা শাড়ি পছন্দ করে কিনেছি, প্লিজ পরো। আর হ্যাঁ, জীবনে এই প্রথম শাড়ি কিনলাম। তুমি যেদিন এই শাড়িটা পরবে আমি বুঝবো তুমি আমাকে মেনে নিয়েছো। তোমার ডাক্তার সাহেব। সুমু চিরকুটটা পরে স্তব্ধ হয়ে বসে আছে। এই লোক নির্ঘাত পাগল। সুমু মুচকে এসে চিরকুটটা সহ শাড়িটা তার ট্রাঙ্কে রেখে দিল। সাথে তো সুমুর মনে সেদিনই বসে গেছে যেদিন সে সুমুকে দেখেই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। সুমু সেদিন ফাইল চেক করলো, বুঝতে পেরেছিল কেউ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাই হালকা আর চোখে সে সাদিকে দেখে ক্রাশ খেয়েছিল, কিন্তু পরিচয় পাওয়ার আগেই দুজনে হারিয়ে যায়। ভাগ্যক্রমে রাকিব সুমুকে সাদির কথা বলে যেদিন সুমুর আম্মু অসুস্থ হয়ে পড়ে। সাদির কেবিনে গিয়ে সুমু প্রথমে অবাক হয়ে যায়। যেদিন সাদি তাকে প্রপোজ করে সেদিন সুমু মনে মনে প্রচুর হেসেছিল, কেননা তার ক্রাশ তাকেই প্রপোজ করছে, আবার সময়ও দিচ্ছে। কিন্তু খুব শক্ত হয়ে বসেছিল। কিন্তু শেষ মুহূর্তে সাদি সুমু গালে চুমু দিতেই বেচারি ডোজটা নিতে পারেনি, চরম অবাক হওয়ার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। সুমু আগের কথাগুলো ভাবতে ভাবতে হেসে দিল। সাদি একটা পাগল, কি সুন্দর করে বলছিল সুমুকে সে তার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিবে, অথচ সুমু এমনিতেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সাদির আশেপাশে কোনো মেয়েই সহ্য হয় না তার। সাদি বাসায় এসে একটা দম নিয়ে হেসে দিল। খুব আশা নিয়ে সে সুমুর জন্য শাড়িটা কিনেছে, এখন সুমুর পছন্দ হলেই হয়। ফ্রেশ হয়ে সাদি তার মাকে ভিডিও কল দিল। কি রে সাদি, তোর চোখ মুখ এমন শুকিয়ে গেছে কেন? খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না? কি বলো আম্মু? আমার তো আগের থেকে 2 কেজি ওজন বাড়ছে। বাড়বেই তো, আলসা একটা। কালকের থেকে আবার জিমে যাবি তুই। তুমি না এই মাত্র বললা যে আমি শুকায় গেছি। ওইটা তো এমনি বললাম, এটা সব মেয়েদেরই কমন ডায়লগ। আম্মু তুমি পারো। এবার বল, রাতের খাওয়া দাওয়া শেষ? জি আম্মাজান, আপনার হবু পুত্রবধূ আমাকে একটা বিশাল ডিনার প্যাকেজ খাইয়েছে, পেট ফুল। সুমুকে নিয়ে ঘুরতে গেছিলি? হ্যাঁ, সে যে কি পরিমাণ ফুচকা পাগল আম্মু তুমি দেখলে বলতা। সাদি তার মাকে আজকের সব ঘটনা বলল, দুজনেই হেসে দিল। তারপর সাদি সবগুলো জিনিস মাকে দেখালো। পরে তার বোন আর আহানার সাথেও কথা বলে ফোন ডাকলো। পরের দিন সকালে খুব সুন্দর করে রেডি হয়ে নীলকে ফোন দিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো। নীলকে বলতে হবে সাদির বিষয়ে। শুধুমাত্র নীলই জানে সুমুর অনুভূতিগুলো সাদির প্রতি। কলেজে এসে নীল সুমুর জন্য অপেক্ষা করছে, এটা নিত্যদিনের ঘটনা। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সুমু যেভাবে তাড়াহুড়ো করে আসতে বলেছে, অথচ তার কোনো পাত্তাই নেই। কিছুক্ষণের মধ্যে সুমু এসে নীলকে ধাক্কা দিল। নীল চমকে গিয়ে রাগী ভাব নিয়ে সুমুর দিকে তাকালো। সুমু একটা কিউট ফেস বানিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, গুড নিউজ আছে তো, তারপরও বকবি? দোস্ত, তুই বিয়ের আগে সাদি সাদির সাথে আকাম করছস? মানে? তুই তো বললি গুড নিউজ আছে। হ্যাঁ, গুড নিউজই তো। চোখ বড় করে সুমু আবার নীলকে মারা শুরু করলো। শয়তান পোলা, আমি কি কইছি আর তুই কি কইতাছস? ফাজিল অসভ্য বান্দর মাকাল ফল। নীল হাসতে হাসতে পড়ে যাচ্ছে। সুমুকে বিরক্ত করতে তার ব্যাপক আনন্দ হয়। কোনো মতো হাসি থামিয়ে বলল, এবার গুড নিউজটা বল। আমি শিওর হয়ে গেছি ডাক্তার সাহেবের ব্যাপারে। হোয়াট, রিয়েলি? দোস্ত তাড়াতাড়ি ট্রিট দে, এখন দিবি চল। পাগল হইছস? এখন পর্যন্ত ডাক্তার সাহেবকেই বললাম না, আর তুই ট্রিট চাস? তা কবে বলবি? খুব জলদি, কিন্তু মনটা কেমন যেন খচখচ করতেছে। সব ঠিক হবে তো? আরে সব ঠিকই হবে, চিন্তা করিস না। এখন বল কিভাবে কি। সুমু নীলকে বলে দিল কি কি করতে হবে। নীলও খুব খুশি। দুটো ক্লাস শেষ করে সুমু আর নীল ক্যাম্পাসে আসলো। আজকে একবারও সুমু সাদিকে দেখেনি।
তাই নীলকে বসিয়ে সাদির কাছে যেতে নিল। আজ সুমু খুব খুশি। একলা সে তার মনের কথা সাদিকে জানাবে, কিন্তু কিছুদিনের অপেক্ষা। সুমু সাদিকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিতে চায়। সুমু সাদির কেবিনে নক করে, কিন্তু বিপরীতে কোনো আওয়াজ না পেয়ে কেবিনে ঢুকে দেখে সাদি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। সুমুকে দেখে সাদি মেয়েটার থেকে সরে আসে। তৎক্ষণাৎ সুমু দুজনকেই সরি বলে। এই মেয়ে, ভদ্রতা বলতে কিছু নেই? নক করে আসা যায় না? সরি আপু, আসলে আমি নক করেই এসেছি, হয়তো শুনতে পাননি। আবারও বলছি আমি দুঃখিত। থার্ড ক্লাস মেয়ে, আবার মুখে মুখে তর্কও করছে। সাদি, এই মেয়ে কি এখানে স্টুডেন্ট? নীলা স্টপ। আমি কেন থামবো বলো তো? এই মেয়েটার মধ্যে কোনো ম্যানার্স নেই, ফালতু একদম। হেই, ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি আমাকে যা নয় তাই বলছেন, যেখানে আমার বিন্দু মাত্র দোষ নেই, তবুও আমি আপনাকে সরি বলেছি। আমাকে বলছেন ম্যানার্সলেস, অথচ আপনার মধ্যেই এত ম্যানার্স যে ডোর লক না করেই অন্তরঙ্গ মুহূর্ত পালন করছেন। এতই বিভোর ছিলেন যে আমি ডোর নক করার পরেও টের পাননি। আর বললেন না মুখে মুখে তর্ক করার কথা। দেন শুনে রাখুন, সুমু অন্যায় দেখতে পারে না, আর সত্যি কথা বলাতে সে তার বাপকেও ছাড়ে না। সো আপনি নিজের রাস্তায় চলুন আর আমার কাজ করতে দিন। কি পরিমাণ অসভ্য দেখেছো সাদি! স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। সাদি চমকে উঠল। এই মুহূর্তে সুমু তাকে স্যার বলে সম্বোধন করলো। তাহলে কি সুমু তাকে ভুল বুঝলো? সাদি নীলাকে পাশ কাটিয়ে সুমুর সামনে দাঁড়ালো। সুমুর দৃষ্টি নিচের দিকে। তা দেখে সাদির যেন বুকটা ফেটে যাচ্ছে। সুমু কখনো তার নজর নিচে রেখে কথা বলে না, যেটা সাদিকে সবচেয়ে বেশি আকর্ষিত করে। কিন্তু আজ কি হলো? এটা কি হতেই হতো? কিন্তু সুমু সাদিকে ভুল প্রমাণ করে নিজের নজর একদম সাদির চোখ বরাবর। হালকা হেসে বলল, আরে ডাক্তার সাহেব, চিল। আমি এই পেতনির কথায় কিছু মনে করিনি, আর মনে মনে ভয় পেতে হবে না। আমি খারাপ কিছুই মনে করিনি। এই মেয়েটা নিশ্চয়ই আপনার বন্ধু হবে, সো চিল। আসলে আজকে আপনার দেখা পাইনি, তাই আপনাকে দেখতে এসেছিলাম, কিন্তু অনেক বেশি দেখে ফেলেছি। সাদি সুমুর কথা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, এই তার সুমু, যে কখনোই সবটা না জেনে ভুল বুঝবে না। কেন যে মনে মনে উল্টোপাল্টা চিন্তা করতেছিল। সুমুর সাথে ভয়ার্থ চেহারাটা বেশ এনজয় করছে, কিন্তু সুমুর কথা নীলার বিন্দুমাত্র পছন্দ হয়নি। এই মেয়ে, তোমার নাম কি? তোমাকে তো আমি দেখে নেব। কিভাবে এই কলেজ থেকে পাশ করে বের হও তাই আমি দেখব। ওয়াও, আপনি এই কাজটা করতে পারবেন? প্লিজ করে দিন না। আমিও এই কলেজ ছেড়ে যেতে চাই না। আর মাত্র কয়েকটা বছর এখানে আছি, বের হলেই তো আর ডাক্তার সাহেবকে দেখতে পাবো না। কত বড় বেয়াদব! সাদি, একে তুমি কিচ্ছু বলবে না? নীলা প্লিজ, মানুষ বিবেচনা করে কথা বলো। তুমি জানো ওকে, আর তুমি ওকে ফেল করাবা? ও আজ পর্যন্ত একটা আইটেমও ফেল করেনি, সবগুলো সাকসেসফুলি কমপ্লিট করেছে, টপে আছে। সাদির মুখে সুমুর প্রশংসা মেনে নিতে পারছে না নীলা। তাতে কি, মাইক্রোবায়োলজিতে আগে পাশ করে দেখাও। আপনি আমায় ফেল করিয়ে দেখান। আসি ডাক্তার সাহেব। সাদির ঠোঁটের হাসি ফুটে আছে। সুমু যেতে যেতে বলল, ডাক্তার সাহেব, আপনার এই বান্ধবীকে আমার থেকে দূরে থাকতে বললেন, নয়তো পরে আফসোস করবে। নীলা ফুসতে ফুসতে সাদিকে বলল, তুমি কিছু বললে না কেন সাদি? কতটা অপমান করলো আমাকে, অসভ্য মেয়ে, থার্ড ক্লাস। এনাফ নীলা, যথেষ্ট বলে ফেলেছ। আমার সমু তোমাকে টাইট দিতে একাই 100। আর কতবার বলছি যে আমাকে এভাবে জড়াই ধরবা না, কানে যায় না কথা? সেই কলেজ লাইফ থেকে জ্বালাচ্ছ, এখানেও তো মনে হয় ক্ষমতার জোরে চাকরিটা নিচ্ছ, তাই যাই করো আমাকে পাবে না। সাদি যেতে যেতে আবার পিছন ফিরে বলল, আর হ্যাঁ, স্টে অ্যাওয়ে ফ্রম মাই সমু অ্যান্ড মি। সাদি নীলাকে কথা শুনিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য সুমুকে খোঁজা। বেরিয়ে হাঁটতে হাঁটতে দেখলো সুমু কদম গাছের নিচ থেকে লাফিয়ে লাফিয়ে কদম ফুল পাড়ার চেষ্টায় আছে, আর পাশে নীল সুমুকে দেখে হাসছে। সাথে সাথে নীলের পিঠে দুম করে কিল বসিয়ে দিল সুমু, আর দুজনেই তুমুল ঝগড়া করছে। সাদির হাইট ভালো হওয়ার গাছের কাছে গিয়ে বলল, কদমগুলো আমি পেটে দিব? না ধন্যবাদ, আপনাকে এত কষ্ট করতে হবে না। এই নীল, তুই পেরে দে। নীল কিছু একটা ভেবে বলল, আমার খাওয়া দাওয়ার কাজ নেই, এখন কদম পাড়তে গিয়ে নিজের কোমরটার 12টা বাজামো। আমারে অনু ফোন দিতেছে, আমি যাই, তুই থাক।
নীল চলে যেতেই সুমুর রাগ বেড়ে গেল। ওই দিন না বলতে কতগুলো করমচা পেরে দিল, সেও তা উঁচু থেকে, আর আজ কয়েকটা কদম পেরে দিলে কি হতো তার। মনে মনে সুমু আকাশ পাতাল ভাবছে আর বলছে, আম্মু শুধু শুধুই পাম দিত, আরও 4 থেকে 5 ইঞ্চি বাড়ালে লাভ হতো। ধুর, তাহলে 5 ফুট 8 বা 9 হতো হাইট, কিন্তু এই পাশের খাম্বাটার হাইট তো মেবি 5 ফুট 10 বা 11। যাই হোক, আমার কি। সাদি সুমুর দিকে তাকিয়ে দেখলো সে আর চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। সাদি একটু হেসে দিয়ে বলল, আমি পেড়ে দিই কদমগুলো। না, আমার লাগবে না। বলে সুমু ওখান থেকে চলে গেল, আর সাদি হতাশাজনকভাবে সুমুর যাওয়ার পানে চেয়ে আছে। কিছুক্ষণ পর নীল এসে সাদিকে বলল, স্যার সুমু কি কদম নিয়েছে? সাদি নীলের দিকে তাকিয়ে, না, মুখ গোমরা করে চলে গেল। স্যার আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু সকালে সুমুর মুড খুব ভালো ছিল। হঠাৎ করে সুমুর এমন মুড সুইংয়ের বিষয়টা বুঝতে পারছি না। কিছু বলছো না, বড্ড অভিমানী, একটু খেয়াল রাখবেন। বলে নীল চলে গেল। আর সাদি ভাবতে বসলো সুমুর মনে আসলে কি চলছে। ক্লাস শেষ করে সুমু গেটের কাছে আসতেই একটা পিচ্ছি ছেলে হাতে একগুচ্ছ কদম ফুল নিয়ে দৌড়িয়ে সুমুর কাছে এসে ওগুলো দিয়ে যায়। ফুলের সাথে সুমু একটা চিরকুট পায়, লেখা, গাছে ওঠে এই কদমগুলো শুধু আপনার জন্যই পেরেছি, আমার অভিমানী, আর সকালের জন্য এতগুলো সরি, তোমার ডাক্তার সাহেব। সুমু মনে মনে খুশি হলো, বাইরে প্রকাশ করলো না। গম্ভীরভাবে একবার চারপাশ চোখ বুলালো, তারপর একটা রিক্সা ডেকে হোস্টেলের উদ্দেশ্যে রওনা হলো। আর এদিকে সুমুর আড়ালে থাকা সাদি একটা দীর্ঘশ্বাস ফেললো। সুমু যতই স্ট্রং দেখাতে চাইলেও সাদি ঠিকই বুঝতে পারছে সুমুর সকালের বিষয়টা ভালোভাবে নেয়নি, তাই এবার তাকে বেশ খাটতে হবে সুমুর অভিমান ভাঙাতে। পরের দিন সকালে সুমু কলেজের জন্য হোস্টেল থেকে বের হতেই দেখলো সাদি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। সুমু পাত্তা না দিয়ে একটা রিক্সা ডাকলো। রিক্সায় উঠতে সাদি তাড়াতাড়ি এসে রিক্সায় উঠে পড়লো। সুমু অবাক হয়ে সাদির দিকে তাকিয়ে বেশ রেগেই বলল, কি সমস্যা আপনার? রিক্সায় উঠলেন কেন? আমিও যেহেতু কলেজে যাব, তার জন্য অন্য রিক্সা ডাকিনি, একসাথেই যাওয়া যাবে। মামা চলুন তো। না মামা, দাঁড়ান। এই আপনি নামুন তো, যেতে হলে অন্য রিক্সায় যান, আমি আপনার সাথে যাব না। তাহলে আমি কি করে যাব? কেন? ওই ন্যাকা নীলাকে ফোন দিন, আপনাকে কোলে করে নিয়ে যেতে রাজি হবে। কিন্তু আমি তো আমার অভিমানীর সাথে যেতে চাচ্ছি। সুমু আর চোখে সাদির দিকে তাকিয়ে আছে। আপনি এখানে কেন এসেছেন বলুন তো? আপনার বাসা তো বিপরীত দিকে। কাজে এসেছি, আর কথা বলো না, এমনিতেই লেট হয়ে গেছে। মামা রাখুন তো, আমি নেমে যাব। নেমে যাবো মানে? এখনো তো অনেক দূর। এত কথা না বলে এই রিক্সা করে আপনি চলে যান। সুমু নামতে নিলে সাদি সুমুর হাত ধরে আটকে দেয় আর গম্ভীরভাবে বলে, সুমু এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, চুপচাপ বসো। মামা আপনি রিক্সা চালান। আরে দেখুন, আপনি এটা করতে পারেন না। অবশ্যই করতে পারি, আমার পুরো কথা শুনবা, দেন তোমার উত্তর দেবা। সাদি সুমুকে বলা শুরু করলো, নীলা হলো বড়লোক বাপের 2 মাত্র কন্যার দ্বিতীয় জন। নীলার বড় বোন মিলা যতটা ভালো আর ভদ্র, এটা তার পুরো উল্টো। যেটা চাই তার সেটা নিয়েই ছাড়ে। আর দুর্ভাগ্যবশত নীলার বাবা ময়নুল আহমেদ আমার বাবার বন্ধু, তাই সেই সূত্রেই এই আপদ আমাকে সহ্য করতে হয়। যেখানে আমি যাই সেখানেই হাজির হয়ে যায়। আর আরও একটা দুর্ভাগ্য হলো, মিলা আর নীলা দুজনেই আমাকে পছন্দ করে। সুমু আর চোখে সাদির দিকে তাকাতেই সাদি আবার বলা শুরু করে, নীলা যেদিন শুনেছে মিলা আমাকে পছন্দ করে, সেদিনই তাদের বাড়ির সব কিছু তছনছ করে ফেলেছে ভেঙে। তাই আঙ্কেল বাধ্য হয়ে মিলাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম। নীলাকেই বিদেশ পাঠাতে চেয়েছিল, কিন্তু নীলা রাজি হয়নি। ওহ, তো নীলা আপনার দিওয়ানি, বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, আপনি কি নীলাকে চান না মিলাকে? সুমুর দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে চাই। যদি কখনোই শুনি ওই নীলার সাথে আপনার লটর পটর ছিল বা আছে, সেদিন আপনি আমাকে ভুলে যাবেন। পাগল হয়েছ? ওই চুন্নির সাথে আমার? আমি তো ওর থেকে মুক্তি চাই, যেভাবে চিপকে থাকে। নিশ্চিন্তে থাকুন, ব্যবস্থা হয়ে যাবে। সাদি আর সুমু একসাথে কলেজে প্রবেশ করলো। সাদি আর সুমুকে একসাথে দেখে নীল একটু হাসলো। পরেক্ষণে সুমুকে পিঞ্চ করে বলল,
ও, তো এর জন্য আজকে আমাকে ফোন দিছিস নি? একটা চড় লাগাবো ফাজিল। সাদি নীলের কথা শুনে হেসে দিল। সাদি আগে নীলকে পছন্দ না করলেও এখন সে নীলকে যথেষ্ট পছন্দ করে, কেননা সে বুঝতে পেরেছে যে সুমু, সাদি ও তার পরিবারের পরে নীলের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। তাই হবু শালা হিসেবে সেও নীলকে পিঞ্চ করে।